এরপর আসছে অ্যাভিলিউয়েশন। অ্যাভিলিউয়েশনের চ্যাপ্টারটা অনেকটাই বড়, কারণ সমস্ত অ্যাভিলিউয়েশনগুলো ঠিক করেছি যে একটি ভিডিওতেই তোমাদেরকে দেব। তো অ্যাভিলিউয়েশন বলতে তোমরা বোঝো যে মূল্যায়ন করা। কারণ যে কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় বা যাই হোক, যখন ছাত্রছাত্রীদের পড়ানো হয়, পড়ানোর পর কিন্তু তাদের একটি মূল্যায়ন অবশ্যই দরকার। কারণ শিক্ষক বা শিক্ষিকাদের দেখতে তো হবে যে সেই ছাত্রছাত্রীটির কতটুকু উন্নতি হয়েছে এবং তারা সারা বৎসর বা 6 মাস বা মাস প্রতি যেরকমই হোক এটি কোর্সের পর তারা কতটুকু শিখতে পেরেছে, সেই বিষয়টি দেখার জন্যই কিন্তু রয়েছে আমাদের মূল্যায়ন অর্থাৎ অ্যাভিলিউয়েশন। এই অ্যাভিলিউয়েশনের মধ্যে অনেক রকমের অ্যাভিলিউয়েশন কিন্তু আমরা পাবো। তো প্রথমে থাকবে সাবমেটিভ অ্যান্ড ফর্মেটিভ অ্যাভিলিউয়েশন, এরপর সিআরটি অ্যান্ড এনআরটি, এগুলোর শর্ট ফর্ম। তো প্রথমটির ফুল ফর্ম সিআরটি ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট এবং এনআরটি নর্ম রেফারেন্স টেস্ট রয়েছে। এরপর থাকবে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, এখন নতুন পদ্ধতি। এরপর আবার অনেক কিছু টেস্ট রয়েছে, সেগুলোর মধ্যে প্রধান হলো ডায়াগনস্টিক, প্রগনোস্টিক। এরপর আসছে ম্যাক্সিমাম অ্যান্ড ট্রিপিক্যাল পারফরম্যান্স টেস্ট। এরপর থাকবে টাইপস অফ স্কেলস। এই স্কেলসগুলো কিন্তু প্রথমে থাকে যে আমাদের রিসার্চ যে অ্যাপটিটিউড রয়েছে সেই রিসার্চ অ্যাপটিটিউডে ছিল, এখন ধীরে ধীরে টিচিং অ্যাপটিটিউডের মধ্যেও এগুলো অ্যাভেলিউশনের মধ্যে চলে আসছে লিঙ্ক করে। এখন ধীরে ধীরে এই সমস্ত প্রশ্নকে লিঙ্ক করে দিয়ে দেওয়া হচ্ছে টিচিং অ্যাপটিটিউডের মাধ্যমে। তো এই জায়গায় যে কয়েকটি স্কেল রয়েছে, মোট 4টি স্কেল তোমরা রিসার্চ অ্যাপটিটিউডেও পেয়েছো, এবার টিচিং অ্যাপটিটিউডে এগুলো আলোচনা হবে। নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভেল অ্যান্ড রেশিও স্কেল। এই সমস্ত স্কেলগুলো এই অ্যাভিলিউয়েশনে লিঙ্ক করে যেহেতু আসছে, তাই আমাদের এখানে এই সমস্ত ব্যাপারটিকে আলোচনা করতে হবে। তো দ্বিতীয়তে রয়েছে একটি চার্ট আমি দিয়েছি। অনেক সময় এখন দেখা যাচ্ছে যে সমস্ত বিষয়ের যে অ্যাভ্যালুয়েশন রয়েছে সেগুলোর নাম একে একে পরিবর্তন করে অন্যান্য নাম দিয়ে কিন্তু সেখানে জিজ্ঞাসা করা হচ্ছে কোনটি কোন ধরনের অ্যাভ্যালুয়েশন। তো এখানে কোয়ান্টিটেটিভ টেকনিক্স রয়েছে এবং কোয়ালিটেটিভ টেকনিক্স রয়েছে। এইগুলো তোমাদের লজিক্যাল রিজনিংয়ে এবং রিসার্চ অ্যাপটিটিউডে সমস্ত জায়গায় এই কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ এই বিষয়গুলো পাবে। তো এখানে নানান ধরনের কিন্তু ভাগ রয়েছে এইগুলো অ্যাকর্ডিং টু দ্য ফেস অফ ইনস্ট্রাকশন অ্যান্ড ফাংশন। এরপর অ্যাকর্ডিং অফ টু নেচার অফ রেফারেন্স, অ্যাকর্ডিং টু পারপোজ, অ্যাকর্ডিং টু গ্রেডস, এই সমস্ত বিষয়ের দিক থেকে আলোচনা হবে। এ জায়গায় ভিতরে যে সমস্ত বিষয়গুলো রয়েছে প্লেসমেন্ট, ফর্মেটিভ, ডায়াগনস্টিক, সাবমেটিভ, নর্ম রেফারেন্স, ক্রাইটেরিয়ান, এই সমস্ত যে অ্যাভিলিউয়েশনের পদ্ধতি সেই অ্যাভিলিউয়েশনের পদ্ধতিগুলো তোমাদের সঙ্গে একে একে আলোচনা করব। তো এখানে যেগুলো রয়েছে এগুলো তোমরা দেখে নেবে যে কোনগুলো কোয়ান্টিটেটিভ এবং কোনগুলো কোয়ালিটেটিভ রয়েছে। তো এই বিষয়টি তোমাদের মনে রাখতে হবে, কারণ প্রশ্ন দিয়ে দিতে পারে যে কোয়ালিটেটিভের এবং নিচে অপশন বেশ কয়েকটি যে কোনটি কোয়ালিটেটিভের অ্যাভিলিউয়েশনের পদ্ধতি। তো সেই বিষয়টিও তোমাদের জানা অবশ্যই দরকার, নয় তো সেখানে গিয়ে পারা সম্ভব হবে না। এরপর সে টাইপস অফ অ্যাভিলিউয়েশন অ্যাকর্ডিং টু দ্য বেসিক অফ নেচার। তো একদিকে রয়েছে কোয়ান্টিটেটিভ টেকনিক্সের মধ্যে রয়েছে রিটেন এক্সামিনেশন, ওরাল এক্সামিনেশন অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন রয়েছে। এরপর আসছে কোয়ালিটেটিভ টেকনিক্সের মধ্যে রয়েছে অবজারভেশন অ্যান্ড ইন্টারভিউ, চেক লিস্ট, রেটিং স্কেলস অ্যান্ড কামিউলেটিভ রেকর্ডস রয়েছে। এইগুলো ধীরে ধীরে সবগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করব। কোয়ান্টিটেটিভ বলতে বোঝাচ্ছে যে সংখ্যা, ধরো 1, 2, 3 এরকমভাবে যেগুলো মেশিন ক্যালকুলেট করতে পারবে সেগুলোই কোয়ান্টিটেটিভ অর্থাৎ সংখ্যার বিষয়টি রয়েছে। এরপর আসছে কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভের মধ্যে কিন্তু শুধু সংখ্যা নয়, সেই কোয়ালিটেটিভের মধ্যে থাকবে যে সমস্ত টেক্সট রয়েছে সেই টেক্সটের মাধ্যমে যখন নির্ভর করে কোনো কিছুর পদ্ধতি তৈরি করা হয় সেই বিষয়টি কিন্তু কোয়ালিটেটিভের মধ্যে থাকবে। একে একে সমস্তগুলো আলোচনা হবে। কোয়ালিটেটিভে সাধারণত দেখা যায় যে অনলাইনের যেগুলো সোর্স রয়েছে সেই অনলাইনের সোর্সের মধ্যে যেগুলোকে অ্যাভ্যালুয়েশন করতে গেলে, যে ধরো কোনো প্রোডাক্ট বিক্রি হচ্ছে অনলাইনের থেকে, তখন শুধু রেটিং দিয়ে কিন্তু তার সম্পূর্ণ যে কোয়ালিটি সেই কোয়ালিটিকে কিন্তু পাওয়া সম্ভব হয় না। তখন সেখানে দরকার হয় টেক্সটের, কারণ
সেখানে যদি 5 স্টারও দিয়ে দেওয়া হয়, 5 স্টার দিয়ে দিলে সেই বিষয়টির ওপর যদি কোনো কমি থাকে তাহলে সেই কমিটা কিন্তু তোমার এই স্টারের মাধ্যমে বোঝা সম্ভব হয় না। তাই সেখানে দরকার কি হয় টেক্সটের, যে কোন দিকে সেই প্রোডাক্টটার কম রয়েছে এবং কোন দিকটা আরও ভালো হলে আরও ভালো ছিল, সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু উঠে আসে এই কোয়ালিটেটিভের মধ্যে। তো কোয়ান্টিটিভ বলতে তোমরা সংখ্যা বুঝে নিও, যেখানে সংখ্যার মাধ্যমে নির্বাচন হবে, এবং কোয়ালিটেটিভ বলতে সেখানে সংখ্যা নয়, সেখানে টেক্সটের মাধ্যমে অডিও ভিডিও সেগুলোর মাধ্যমে যখন নির্বাচন হয়। এগুলো ভাগ রয়েছে, তো কোনগুলো কি এটা মুখস্থ করে নিও তোমরা। এরপর অ্যাভ্যালুয়েশন, এখানে অ্যাভ্যালুয়েশন সম্পর্কে একটু আলোচনা করে নিচ্ছে যে স্টুডেন্ট কিছু শিখতে পারছে কিনা, তাই হলো পরীক্ষার পদ্ধতি বা মূল্যায়ন করা। অ্যাভ্যালুয়েশন system helps in accessing the whole of teaching learning process so that the best practice can be scaled up, continued, and the backlogs can be removed or addressed. তো এখানে অ্যাভ্যালুয়েশন বলতে, মূল্যায়ন বলতে তোমাদেরকে প্রথমেই বলেছে যে সেই শেখা বা শিক্ষার্থী কতটুকু লার্ন করতে পারছে এবং তাকে তারপরের থেকে কতটুকু শেখা দেওয়া হবে, সেই সমস্ত বিষয়ে কিন্তু নির্বাচন করা হয়। অ্যাভ্যালুয়েশন ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট পার্টস অফ দ্য টিচিংয়ের একটি বিশেষ পার্ট বলেই কিন্তু মনে করা হয় এই অ্যাভ্যালুয়েশনকে। অ্যাভ্যালুয়েশন না করলে তারপর সেই ছাত্রছাত্রীটিকে পরবর্তী যে জ্ঞান দেওয়া সেটি সম্ভব হয় না। It facilitates teacher and students, enhance the upgrade the quality of learning process, এবং আপগ্রেড করা হয় লার্নিং যে প্রসেস সেই পদ্ধতিকে। তো এলিমেন্টস অফ অ্যাভ্যালুয়েশন প্ল্যান, এখানে রয়েছে পারপোজ, রিসোর্স এবং অ্যানালাইসিসের মাধ্যমেই কিন্তু অ্যাভ্যালুয়েশন করা হয়। অ্যাভ্যালুয়েশন অর্থাৎ বলা হচ্ছে যে পরীক্ষা, কীরকম ধরনের পরীক্ষা নেওয়া হয়, কত ধরনের পরীক্ষা করা সম্ভব হয় একজন ছাত্রছাত্রীকে, এবং কিভাবে কারো জ্ঞানের পরিধিকে দেখা সম্ভব হয়, সেই সমস্ত বিষয়ে কিন্তু এই অ্যাভ্যালুয়েশনে আলোচনা হবে একে একে। তো সাবমিটিভ যেটি রয়েছে, সাবমিটিভ অ্যাভ্যালুয়েশন, এই সাবমিটিভ অ্যাভ্যালুয়েশন বলতে কি বোঝানো হচ্ছে সেই বিষয়টি তোমাদের আগে বুঝিয়ে নেই। যে সাবমিটিভ অ্যাভ্যালুয়েশন বলতে বলা হচ্ছে যে ফাইনাল এক্সাম, তোমরা বুঝতে পারছো যে ফাইনাল এক্সাম হয় যাদের সেমিস্টার হিসেবে হয় তাদের 6 মাস অন্তর অন্তর কিন্তু সেই সাবমিটিভ অ্যাভ্যালুয়েশন করা হয়, এবং যাদের বাৎসরিক ইয়ারলি পরীক্ষা দেওয়া হয়, যেরকম আমাদের প্রথমে কলেজে ছিল, তো সেই কলেজের যে পদ্ধতি বৎসরে ইয়ারলি একবার পরীক্ষা নেওয়া হয়, সেটি হলো গিয়ে সাবমিটিভ অ্যাভ্যালুয়েশন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ফুল কোর্স, একটি কোর্স, ধরো কোর্সটি এখান থেকে শুরু হয়েছে এবং এই জায়গায় গিয়ে শেষ, অর্থাৎ 1 বছরের মাথায় পুরো কোর্স চলার পর যে পরীক্ষাটি নেওয়া হয় সেই পরীক্ষাটি হলো সাবমিটিভ অ্যাভ্যালুয়েশন। অর্থাৎ এটি কিন্তু সেই ফর্মেটিভ এর থেকে একটু বেশি ইম্পর্ট্যান্ট এখানে সাবমিটিভ অ্যাভ্যালুয়েশনটি। তো এখানে বলা হচ্ছে ইট ইজ গিভেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের শেষে বা ইউনিটের শেষে যে পরীক্ষা নেওয়া হয় সেটি। সাবমিটিভ অ্যাসেসমেন্ট অ্যাক্সেস স্টুডেন্টস মাস্টারি অফ টপিক আফটার ইনস্ট্রাকশন, অর্থাৎ ইনস্ট্রাকশন দেওয়ার পরে ফাইনাল যে পরীক্ষাটি নেওয়া হয় সেটি। দিস কন্ট্রাস্ট উইথ দ্য ফর্মেটিভ অ্যাসেসমেন্ট which summarizes participants' development at a particular time. At a particular time যাওয়ার পর যে পরীক্ষা সেইটি। সাবমিটিভ অ্যাভ্যালুয়েশন আর মোর রিলায়েবল দ্যান ফর্মেটিভ অ্যাভ্যালুয়েশন, অর্থাৎ ফর্মেটিভ অ্যাভ্যালুয়েশনের থেকে বেশি কিন্তু গুরুত্ব দেওয়া হয় এই সাবমিটিভ অ্যাভ্যালুয়েশনের দিকে। এক্সাম্পল রয়েছে সাবমিটিভ অ্যাভ্যালুয়েশন, গ্রেডিং ফাইনাল লার্নিং আউটকাম, অর্থাৎ কোনো কোর্সের শেষে যে ফাইনাল আউটকাম আসে সেই ফাইনাল আউটকামটি হলো গিয়ে কিন্তু তোমাদের সাবমিটিভ অ্যাভ্যালুয়েশনের মধ্যে কিন্তু এই বিষয়টি পড়ে। অর্থাৎ তোমরা মনে রাখবে যে বাৎসরিক যে পরীক্ষা, সে বাৎসরিক বা ফাইনাল এক্সাম, সেটি হলো গিয়ে সাবমিটিভ অ্যাভ্যালুয়েশন। এরপর আসছে ফর্মেটিভ অ্যাভ্যালুয়েশন। ফর্মেটিভ অর্থাৎ কোর্স চলাকালীন যে সমস্ত পরীক্ষা হয়, যেরকম মাসিক পরীক্ষা হতে পারে বা ইউনিট টেস্টও হতে পারে এবং ক্লাস টেস্টও হতে পারে, এইগুলোই হলো গিয়ে ফর্মেটিভ অ্যাভ্যালুয়েশন। ফর্মেটিভ অ্যাভ্যালুয়েশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ ক্লাসরুম ইন্টারাকশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস ইন অর্ডার টু নোট দ্য স্টুডেন্ট লার্নিং স্ট্যাটাস, অর্থাৎ লার্নার এবং টিচারের মধ্যে যে পরীক্ষার পদ্ধতি চলে ক্লাস চলাকালীন, সেটিকেও কিন্তু বলা হয় ফর্মেটিভ অ্যাভ্যালুয়েশন। অর্থাৎ স্টুডেন্ট কতটুকু শিখতে পারলো এবং তার স্ট্যাটাস কোথায় গিয়ে দাঁড়ালো সেই বিষয়টি কিন্তু দেখে নেন টিচার। অ্যাকর্ডিংলি আ টিচার ক্যান স্ট্র্যাটেজাইজ অ্যাজ টু which topics needs to more explanation and what are the topic which are
ক্লিয়ার টু স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষক সেখানে বুঝতে পারে সেই পরীক্ষার মাধ্যমে যে ছাত্র বা ছাত্রীটি সেই বিষয়টি কতটুকু অর্জন করতে পেরেছে। এরপর আসে ফর্মেটিভ এভ্যালুয়েশন ক্যান বি ক্যারিড আউট অ্যাট এনি স্টেজ অফ দি লার্নিং প্রসেস। লার্নিং প্রসেসের ক্যারিড আউট ক্যান করা হয়। এরপর আসছে ইট ইনক্রিজেস দি স্পিড অফ লার্নিং, অর্থাৎ যে ছাত্রছাত্রীটি ক্লাসরুমে রয়েছে তার শেখার যে স্পিড সেই বিষয়টিও এখান থেকে উঠে আসে। বিকজ বাই দিস a teacher can identify the areas where a student is facing problem and understanding, অর্থাৎ যে ক্লাসরুমে যখন শিক্ষা দেওয়া হচ্ছে তখনও সেই ছাত্রটি কোথায় কোথায় বুঝতে তার অসুবিধা হচ্ছে এবং কোন বিষয়টি সে বুঝতে পারছে, কোন বিষয়টি বুঝতে পারছে না, সেই বিষয়টিও কিন্তু শিক্ষক বুঝে নিতে পারে এই ফর্মেটিভ অ্যাভ্যালুয়েশনের মাধ্যমে। এবং সেই ছাত্র বা ছাত্রীটি কতটুকু ট্যালেন্টেড সেই বিষয়টিও কিন্তু শিক্ষকরা বুঝে নিতে পারেন। তারপর আসছে ইন দ্য ফর্মেটিভ অ্যাভ্যালুয়েশন অফ দ্য পার্টিসিপেন্টস ডেভেলপমেন্ট অ্যাট আ পার্টিকুলার টাইম অফ বিং ডান, ইট ইজ অলসো কল্ড ইন প্রসেস অ্যাভ্যালুয়েশন, অর্থাৎ এখানে কিন্তু ইন প্রসেস অ্যাভ্যালুয়েশনও কিন্তু একে বলা হয়। তো এখানে যদি বলা হয় যে ফর্মেটিভ অ্যাভ্যালুয়েশনের বদলে ইন প্রসেস অ্যাভ্যালুয়েশন কোনটি, তাহলে কিন্তু উত্তর হবে আমাদের ফর্মেটিভ অ্যাভ্যালুয়েশন, অর্থাৎ এখানে নামটিও কিন্তু বদল করে দিতে পারে। এরপর আসে ইনফরমেটিভ অ্যাভ্যালুয়েশন অফ দ্য স্টুডেন্ট গেটস কন্টিনিউয়াস ফিডব্যাক ফ্রম দ্য টিচার, অর্থাৎ ইনফরমেশন রয়েছে অ্যাভ্যালুয়েশনে, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি ফিডব্যাক পাচ্ছেন এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে, অর্থাৎ ক্লাস চলাকালীন এবং তিনি যখন যখন টেস্ট নিচ্ছেন তখন কিন্তু ফিডব্যাক তাদের কাছ থেকে পাচ্ছেন যে তারা কতটুকু শিখতে পারছে এবং কোন বিষয়টি বুঝতে পারছে কোনটি পারছে না। এখানে এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে ফর্মেটিভ অ্যাভ্যালুয়েশনের কুইজেস রয়েছে এবং ডিসকাশন কিন্তু হতে পারে ফর্মেটিভ এই অ্যাভ্যালুয়েশন। এরপর কিন্তু আমাদের আসছে ক্রাইটেরিয়ান যে রেফারেন্স রয়েছে, ক্রাইটেরিয়ান যেটি টেস্টের অ্যাভ্যালুয়েশনের পদ্ধতি, সেই ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টিংয়ের কথা বলা হচ্ছে। তো ক্রাইটেরিয়ান রেফারেন্স যেটি টেস্ট সেখানে এটি ক্রাইটেরিয়া কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। দিজ আর অ্যাসেসমেন্ট অ্যান্ড টেস্টেড ডিজাইন টু measure students' performance against a fixed set of predetermined criteria of learning standards, অর্থাৎ একটি ক্রাইটেরিয়া কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়। তো একটি বিষয় মনে রাখো তোমরা, এখানে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট সম্পূর্ণটা না লিখে কিন্তু সিআরটি কিন্তু দিয়ে দিতে পারে। তো তোমাদের বুঝে নিতে হবে যে সিআরটি অর্থাৎ ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট, তো ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টের মধ্যে একটি ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়। ধরো টোটাল 100-র মধ্যে পরীক্ষা এবং সেখানে 40% হলে পাস করে যাবে। তো এখানে 40% একটি ক্রাইটেরিয়া কিন্তু তৈরি করে দিয়ে দেওয়া হলো যে 40%-এর আপ যারা যাবে এবং 40% যারা পাবে তারাই কিন্তু পাস করে যাবে এবং তার নিচে যারা থাকবে তারা কিন্তু পাস করবে না, তারা ফেল করে যাবে। অর্থাৎ তোমার এবং আমার পাশের মধ্যে কিন্তু ক্রাইটেরিয়ান রেফারেন্সের টেস্টের মধ্যে কোনো প্রভাব পড়ে না। তুমিও 40%-এর উপরে পেতে পারো এবং আমিও কিন্তু 40%-এর উপরে পেতে পারি, তাহলে কিন্তু দুজনেই পাস করে যাব। অর্থাৎ স্কুল লেভেলে যখন তুমি তোমার বন্ধুকে দেখাচ্ছ সেখানে কিন্তু ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট হওয়ার কারণে তোমার উপরে তার কোনো তেমন প্রভাব পড়ছে না, তোমার বন্ধুও পাস করে যাচ্ছে এবং তুমিও সঙ্গে সঙ্গে পাস করে যাচ্ছ তাকিয়ে দেখিয়ে দেওয়া সত্ত্বেও। এরপর ইন ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট দি পারফরমেন্স অফ আদার স্টুডেন্ট ডাজ নট এফেক্ট স্টুডেন্টস কোর্স, অর্থাৎ তোমার যে কোর্সের যে স্কোর রয়েছে সেই স্কোরের ওপরে কিন্তু আমার প্রভাব পড়বে না। আমি যদি তোমাকে দেখাই, তোমার রেজাল্ট যদি আমার থেকেও ভালো হয় তবু তোমার কোনো প্রভাব কিন্তু আমার উপরে পড়বে না, কারণ এখানে ক্রাইটেরিয়া যে 40% পেয়ে গেলে আমরা পাস করে যাব। তো পাস করা এখানে মূল বিষয় হয়ে দাঁড়ায়। এক্সাম্পল, সাপোজ ইন দ্য টেস্ট অফ স্টুডেন্টস গেটস 80%, নাও দিস স্কোর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ হাউ আদার স্টুডেন্টস আর পারফর্মিং, অর্থাৎ একটি ক্রাইটেরিয়া তৈরি করে দেওয়া যেরকম 100-র মধ্যে 40 পেলে পাস করে যাবে সেই বিষয়টি, অর্থাৎ 40-এর যে রয়েছে 40, এই 40% কী করে দিলাম, একটি ক্রাইটেরিয়া কিন্তু তৈরি করে দিলাম যে 40%-এর উপরে যারা যাবে তারা পাস করে যাবে এবং 40%-এর নিচে যারা থাকবে তারা কিন্তু ফেল করে যাবে, যেরকমভাবে স্কুল লেভেলের পরীক্ষাগুলো হয়। এরপর কিন্তু আসছে নর্ম রেফারেন্স টেস্ট, অর্থাৎ নর্ম অর্থাৎ নিয়ম করে কিন্তু তৈরি করা হলো। এই নর্ম রেফারেন্স টেস্টের বদলে কিন্তু এনআরটি ও জিজ্ঞাসা করা হতে পারে যে এনআরটি টেস্টের কথা। তো এনআরটির মধ্যে রয়েছে নর্ম রেফারেন্স টেস্টিং কম্প্রাইজেস আ স্টুডেন্টস নলেজ অর স্কিল টু দ্য নলেজ অর স্কিলস অফ দ্য নর্ম গ্রুপ, অর্থাৎ এখানে নিয়ম করে কিন্তু দেওয়া হচ্ছে একজনের পাশের ওপরে কিন্তু অন্যজনের এখানে কিন্তু প্রভাব অবশ্যই পড়বে। যেরকম এনটিএ নেটের পার্সেন্টাইলটি যেটি রয়েছে, ইট রিপোর্টস ওয়েদার
test takes performed better or worse than a hypothetical arrangement student। অর্থাৎ এখানে আমি নর্ম রেফারেন্স টেস্টটিকে বোঝানোর চেষ্টা করছি। ধরো এনটিএ নেটের যেরকমভাবে পরীক্ষা হয় বা যেগুলো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা হয় সেখানে কিন্তু টপের, মনে করো যে 100 জন ছাত্র সেখানে রয়েছে, টপ যে 2 জন এখানে র্যাঙ্ক করবে তাদের কিন্তু নিয়ে নেওয়া হবে, টপে যারা থাকবে 2 জন তাদেরকে নিয়ে নেওয়া হবে। হ্যাঁ, তাদের পার্সেন্টেজ 100 মধ্যে, ধরো পরীক্ষা 100-র মধ্যে সেটি পার্সেন্টেজ 40%ও হতে পারে বা 80%ও কিন্তু হতে পারে, ঠিক আছে। এখানে পার্সেন্টেজ এতটা ম্যাটার করে না যে কত হলো, এখানে টপ যারা স্টুডেন্ট থাকবে টপে, অর্থাৎ 100 জনের মধ্যে যারা যে 2 জন টপ র্যাঙ্ক করবে সে যদি 99% পায় তাহলে 99%ই চলে যাবে পার্সেন্টাইল। এখানে এই ব্যাপারটি উঠে আসে যে উপরে যারা থাকবে এবং তাদেরই শুধু নেওয়া হবে। অর্থাৎ তোমাকে যদি আমি দেখিয়ে পাস করে দিই, দেখা যায় যে আমার গিয়ে 100 নম্বরের মধ্যে আমি পেলাম 50 নম্বর, আমি পরবর্তী সময় তোমাকে আরেকটি প্রশ্ন দেখিয়ে দেওয়ার কারণে তুমি 52 পেয়ে গেলে, 2 নম্বর আমার থেকে বেশি পেয়ে গেলে, তাহলে কিন্তু আমি সিলেকশন না হয়ে তুমি সিলেকশন হয়ে যাবে অবশ্যই। তাহলে নর্ম রেফারেন্স টেস্টে একে অপরের ওপর কিন্তু অবশ্যই প্রভাব পড়ছে দেখানোর, তো এখানে কিন্তু দেখা দেখি অবশ্যই করা যাবে না। তো এরপর আরও বেশ কিছু টেস্ট কিন্তু আমাদের এখানে উঠে আসছে, যে সেই টেস্টগুলো একে একে আলোচনা করব। যে প্রথমে রয়েছে ডায়াগনস্টিক টেস্ট, যে চার্টটি আমি তোমাদের প্রথমে দেখিয়েছি সেই চার্টের মধ্যেও কিন্তু এই টেস্টগুলো রয়েছে, তোমরা একটু মনে রেখো। তো এই টেস্টগুলো দেখে নাও। ডায়াগনস্টিক টেস্ট বলতে কি কোর্স চলাকালীন, কারণ হলো কোনো সমস্যার সমাধান করতে, অর্থাৎ তোমাকে কোনো কিছু পড়াচ্ছি, কোথায় সমস্যা দেখা দিচ্ছে সে বিষয়টি তো আমি বুঝতে পারবো না যদি সেখানে কোনো টেস্ট আমি না রাখি। তো সেই টেস্টের মাধ্যমে, ডায়াগনস্টিক টেস্ট যার মাধ্যমে আমি দেখতে পারবো যে কোর্স চলাকালীন তোমার কোথায় সমস্যা হচ্ছে, অর্থাৎ প্রবলেম খোঁজার জন্য, যেরকমভাবে ডায়াগনস্টিক সেন্টারের মতো সমস্যা খুঁজে দেয়, যেরকম ডায়াগনস্টিক সেন্টারে কি হয়, ধরো ব্লাড টেস্ট করা হয় বা অন্য কিছু, সেইগুলো যে বিষয় রয়েছে সেগুলো, অর্থাৎ সমস্যাটিকে খুঁজে বের করা। এরপর আসে প্রগনোস্টিক টেস্ট। ইট ইজ আ কাইন্ড অফ ডায়াগনস্টিক টেস্ট ডান টু অ্যান্টিসিপেট ফিউচার আউটকামস। অর্থাৎ প্রগনোস্টিক টেস্ট বলতে বোঝানো হচ্ছে আমি কোনো কোর্স ডিজাইন করলাম, ঠিক আছে, এই যে টিচিং অ্যাপটিটিউড, এই কোর্সটি আমি ডিজাইন করলাম এবং ডিজাইন করার পর কোর্স শেষ হতে হতে স্টুডেন্ট, অর্থাৎ তোমরা কতটুকু জানতে পারবে সেই বিষয়টি হলো গিয়ে এই প্রগনোস্টিক টেস্টের মূল বিষয়। অর্থাৎ কোর্স শেষে তোমাদের কতটুকু তথ্য দিতে পারলাম এবং তোমরা এই তথ্য থেকে কতটুকু জানতে পারবে তাই টেস্ট করা, অর্থাৎ ফিউচার আউটকাম কিন্তু বের করা এই প্রগনোস্টিক টেস্টের মাধ্যমে। এরপর আসছে অ্যাপটিটিউড টেস্ট। নেট কিন্তু এক ধরনের অ্যাপটিটিউড টেস্ট। ইট হেল্পস টু নো দি পোটেনশিয়াল অফ দ্য লার্নার আফটার দ্য কোর্স। ইট সার্ভস আ প্রেডিক্টিভ ফাংশন। তো অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে যদি কিছু কথা বলা হয়, ধরো যে আমরা তো সবাই মাস্টার ডিগ্রি করে বসে আছি এবং নেট এক্সাম দিচ্ছি, তাহলে কেন সেখানে নেট এক্সাম দেওয়া হচ্ছে? আমরা তো মাস্টার্স করেই বসে আছি এবং তারপরে তো আমরা পিএইচডিতে ঢুকে যেতে পারবো। এমনভাবে কোথাও কোথাও যদিও ঢুকে পড়া যায়, কিন্তু এখন কি ক্রাইটেরিয়া বানানো হচ্ছে যে নেট না হলে কিন্তু আমরা কলেজে টিচিং করতে পারবো না। ব্যাপারটি কি, অ্যাপটিটিউড টেস্টের মধ্যে ধরো যে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেই বিশ্ববিদ্যালয়ে 60% নাম্বার পাওয়াও খুব কষ্টকর। এখন তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছো সেখানে অল্প খাটনিতেই সেখানে তুমি আরও ভালো নাম্বার পেয়ে যেতে পারো। ধরো সেন্ট্রালের যে সমস্ত প্রাইমারি স্কুল রয়েছে সেগুলোতে ভালো ভালো নাম্বার পাওয়া যায় এবং রাজ্যের যেগুলো রয়েছে অনেকগুলো সেগুলোতে কিন্তু খুব ভালো নাম্বার পাওয়া যায় না। তো সেখানেতে কিন্তু অ্যাপটিটিউড বোঝা যাবে না যে তুমি কতটা ভালো স্টুডেন্ট বা আমি কতটা ভালো স্টুডেন্ট, কারণ সেখানে তো স্কুল একটি গ্রেড দিয়ে দিচ্ছে তোমাকে। কারণ সেখানে দেখা যাচ্ছে যে স্কুলে যেরকমভাবে হয়, কোনো স্কুলে ভালো নাম্বার দিয়ে দেয়, কোনো স্কুলে খুব ভালো নাম্বার দেয় না। তো এখান থেকে কিন্তু অ্যাপটিটিউড হয় না, কারণ সেখানে তো প্রশ্নপত্র আলাদা হয়, পড়ানোর পদ্ধতি আলাদা হয়, সমস্ত কিছুই কিন্তু আলাদা হয়। কিন্তু এখন ন্যাশনাল লেভেলে যদি ধরো যে নেটের যে ন্যাশনাল লেভেলের টেস্ট হচ্ছে, সেখানের বিষয়টি কী হবে, যে এত স্টুডেন্ট তো নানান বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসলো, তো তাদেরকে কীভাবে টেস্ট করা হবে? কারণ তোমার বিশ্ববিদ্যালয় তো জানি আমি যে ভালো নাম্বার দেয়, আমার স্টুডেন্ট হয়তো সেরকম ভালো নাম্বার দেয় না ইউনিভার্সিটি, তাহলে সেখানে তোমার সিলেকশন হয়ে যাচ্ছে। কিন্তু এমনও তো হতে পারে যে আমার থেকে বা অন্য কারো থেকে, তোমার থেকে আমি কম জানি বা আমার থেকে তুমি কম জানো, এমনও তো হতে পারে, তাই না? একটা যে অ্যাভারেজ একটা আউটকাম আসবে সেই বিষয়টি কিন্তু আসছে না। তাই অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হচ্ছে যে যেই সমস্ত স্টুডেন্ট মাস্টার ডিগ্রি করেছে সেই সমস্ত স্টুডেন্টের মধ্যে যারা ভালো এবং যারা ভালো পড়াশোনা করেছে তারাই একমাত্র এই টেস্টে পাস করতে পারবে এবং এই টেস্ট কিন্তু সবার জন্যই সমান।
তাই এখানে কিন্তু অ্যাপটিটিউড এই যে দক্ষতা এবং ক্ষমতা সেই দক্ষতাটিকে কিন্তু বেছে নেওয়া হয় এবং তার মাধ্যমেই কিন্তু পরবর্তী সময় নেটের স্কলারশিপ এবং নানান কিছু পিএইচডিতেও অ্যাডমিশন হয়। তো অ্যাপটিটিউডের টেস্টগুলো এইরকমই যেন জেনারেল সমস্ত বিষয়ে সবার জন্যই সমস্ত কিছু এক থাকে এবং তার মাধ্যমেই নির্বাচন করা হয় ডিফারেন্ট অর্থাৎ আলাদা আলাদা বিষয়ের ওপর যেন কোনো কিছু না হয়। এরপর আসছে অ্যাচিভমেন্ট টেস্ট থাকছে। ইট ইজ ডান টু মেসিওর দি এক্সটেন্ট টু উইচ দি অবজেক্টিভস অফ কোর্স আর অ্যাচিভড। অর্থাৎ অ্যাচিভমেন্ট টেস্ট হলো গিয়ে কোর্স কমপ্লিট হওয়ার পর কতটুকু জানা গেল তাই হলো গিয়ে অ্যাচিভমেন্ট টেস্ট। অর্থাৎ তুমি কতটুকু অ্যাচিভ করতে পারলে যে কোর্স আমি করাচ্ছি, ধরো টিচিং অ্যাপটিটিউড, এই টিচিং অ্যাপটিটিউডের পরে কোন কোন বিষয়ের ওপর তুমি জানতে পারলে এবং কোনগুলো বিষয় বুঝতে পারলে না, তার যে একটা অ্যাচিভ করা অর্থাৎ তুমি কতটুকু অ্যাচিভ করতে পারলে সেই বিষয়টি কিন্তু এখানে উঠে আসছে। এরপর আসছে প্রফেসিয়েন্সি টেস্ট। দিস টেস্ট এইম টু অ্যাক্সেস দি জেনারেল অ্যাবিলিটি অফ আ পার্সন। অর্থাৎ কোনো স্কিল এ কতটুকু দক্ষতা অর্জন করলাম তাই দেখব। অর্থাৎ হর্স রাইড, ধরো ঘোড়া চালানো বা গাড়ি চালানোর যে বিষয়টি রয়েছে, অর্থাৎ কোনো স্কিলের ওপর, যে কোনো স্কিল হতে পারে, সেই স্কিলের ওপর তুমি কতটুকু দক্ষতা অর্জন করলে সেই বিষয়টি কিন্তু হচ্ছে গিয়ে এখানে প্রফেশিয়েন্সি টেস্টে এসে যাবে। তোমরা আশা করি এই সমস্ত টেস্টগুলো বুঝতে পেরেছো। এরপর আসছে আরও টেস্ট রয়েছে। দেয়ার আর টু টাইপস অফ পারফরমেন্স। এখানে পারফরমেন্স টেস্টের কথা বলা হচ্ছে। ট্রিপিক্যাল পারফরমেন্স ইজ হাউ অ্যান এমপ্লয় পারফর্ম অন আ রেগুলার বেসিস। অর্থাৎ ট্রিপিক্যাল পারফরমেন্স হলো রেগুলার হিসেবে কতটুকু তুমি পড়ছো, রেগুলার অর্থাৎ ডেলি তুমি কতটুকু পড়াশুনো করছো সেই বিষয়টি হলো ট্রিপিক্যাল পারফরমেন্স। এবং ম্যাক্সিমাম পারফরমেন্সও হলো গিয়ে ইজ হাউ ওয়ান পারফর্ম ওয়েন এক্সার্টিং অ্যাজ মাচ এফোর্ট অ্যাজ পসিবল। অর্থাৎ ট্রিপিক্যাল পারফরমেন্স কি, ধরো যে বৎসরে বা 6 মাসে ধরো আমাদের এনটিএ নেটের পরীক্ষা হয়, যেরকম 6 মাস যখন সময় থাকে তখন আমরা ঠিকঠাকভাবে বই পড়ি না, যে এখনও প্রচুর সময় আছে, যখন 1 মাস পার হয়ে যাবে তখন আমরা ঠিকঠাকভাবে পড়বো বা 2 মাস পর আমরা পড়া শুরু করবো এমনভাবে। সেটা হলো ম্যাক্সিমাম পারফরমেন্স টেস্ট। অর্থাৎ যে পরীক্ষার আগে 1 মাস আগে বা 15 দিন 20 দিন আগে একদম দম বন্ধ করে ঘর বন্ধ করে বই পড়া, সেই বিষয়টি কিন্তু ম্যাক্সিমাম পারফরমেন্স। আর ট্রিপিক্যাল পারফরমেন্স কি, ধরো যে কোনো কোর্স এই এনটিএ নেটের যে 6 মাস, আমি ধরো যে হ্যাঁ 6 মাসই আমি রেগুলারভাবে বই পড়বো, আজকে কম কালকে বেশি, কালকে বাদ বা 1 সপ্তাহ গ্যাপ করে বই পড়বো না, আমি রেগুলার পড়বো। হ্যাঁ, সেদিক থেকে আমি রেগুলার 4 ঘন্টা করে পড়বো, খুব বেশি পড়বো না, সেটি হলো ট্রিপিক্যাল পারফরমেন্স। অর্থাৎ এটি নির্দিষ্ট রেগুলারভাবে চলা। এরপর ম্যাক্সিমাম পারফরমেন্স পরীক্ষার আগে একদম অন্ধের মতো দম বন্ধ করে শ্বাস বন্ধ করে বই পড়া, এই বিষয়টি, এবং বারবার কফি খেয়ে খেয়ে বই পড়া যেন ঘুম না আসে। তো ট্রিপিক্যাল পারফরমেন্স আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ম্যাক্সিমাম পারফরমেন্সও বুঝতে পেরেছো যে ট্রিপিক্যাল রেগুলারভাবে পড়া। আর ট্রিপিক্যালে কিন্তু তোমার দেখে বোঝা যাবে যে বিহেভিয়ার অর্থাৎ আচার আচরণের মধ্যে কেমনভাবে পরিবর্তন আসছে, সে বিষয়টি কিন্তু ট্রিপিক্যালের মধ্যে এসে যাবে। আর তুমি যদি ট্রিপিক্যাল পারফরমেন্সে ভালো করে পারফর্ম করো তাহলে কিন্তু তোমার ম্যাক্সিমাম পারফরমেন্সে এত চাপ হবে না। দেখো অনেক সময় যে এখন তো ভিডিওগুলো ভালো চলবে, পরীক্ষা যেহেতু এসে গেছে ডেট, তো অনেক ভিডিওতে 15 দিনে কী করে কমপ্লিট করা যায়, 1 মাসে কী করে কমপ্লিট করা যায় সম্পূর্ণ সিলেবাস। তো এখানে যখন অন্ধের মতো পড়বে তখন আসবে ম্যাক্সিমাম পারফরমেন্স, অর্থাৎ ম্যাক্সিমাম দিতে হবে যে 1 মাসের মধ্যে আমাকে সিলেবাসটি কমপ্লিট করতে হবে, এবং সেই সিলেবাসটি যদি 6 মাস ভাগ করা যায় তাহলে অনেকটা ছোট হয়ে দাঁড়ায়। তো ট্রিপিক্যাল পারফরমেন্স এই বিষয় এবং ম্যাক্সিমাম পারফরমেন্সে অন্য আরেকটি বিষয়। আশা করি তোমরা এই বিষয়টি সবটাই বুঝতে পেরেছো এবং কোথাও বাকি রয়ে যায়নি কোনটি ট্রিপিক্যাল পারফরমেন্স এবং কোনটি ম্যাক্সিমাম পারফরমেন্স। তো এখন থেকে ম্যাক্সিমাম পারফরমেন্সই দিতে হবে। তুমি ট্রিপিক্যাল পারফরমেন্স ভালো যদি দিয়ে থাকো তো ম্যাক্সিমাম পারফরমেন্সটি মোটামুটি আরেকটু ভালো দাও, যেন রেজাল্টটি আরও ভালো হয়ে যায় এবং তুমি প্রথমেই গিয়ে সেই বিষয়টি পাস করে নিতে পারো এবং তোমাদের যেন জিআরএফ হয়ে যায়, আমি সেই আশাই করব। তো আশা করি সমস্ত বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। অ্যাভ্যালুয়েশন সিস্টেমের মধ্যে আরও কিছু রয়ে গিয়েছিল, তখন আমি আলোচনা করতে পারিনি। তো এখন একটু দেখে নাও সেই সমস্ত বিষয়গুলো যেগুলো আর একটু বাকি রয়ে গেছে, সেইগুলো বিষয়গুলো। এখানে রয়েছে চয়েস বেসড যে ক্রেডিট সিস্টেম, এই চয়েস বেসড ক্রেডিট সিস্টেম কিন্তু আমাদের নতুন কিন্তু যুক্ত হয়েছে, যে
এখানে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম CBCS যেটির শর্ট ফর্ম, তো এটির অর্থাৎ নিজে কোর্স পছন্দ করে কিন্তু গ্রহণ করা। এখানে কিন্তু মার্কস কিন্তু গ্রেডিং সিস্টেমে আসে। দিস CBCS provides an opportunity for the student to choose course from the prescribed courses comprising core elective minor or skill based courses, অর্থাৎ স্কিল বেসডের উপর যেগুলো কোর্স থাকে সেগুলো। দি কোর্সেস ক্যান বি অ্যাভেলুয়েটেড ফলোড এ গ্রেডিং সিস্টেম, অর্থাৎ এখানে A গ্রেড, B গ্রেড, C গ্রেড গ্রেডিং সিস্টেমে কিন্তু নাম্বার প্রদান করা হয়, উইচ ইজ কনসিডার্ড টু বি বেটার দেন কনভেনশনাল মার্কস সিস্টেম, অর্থাৎ এখানে বেটার ভাবা হয় এই গ্রেডিং সিস্টেমকে মার্কস এর থেকে। এরপর আমাদের যে অ্যাভ্যালুয়েশন সিস্টেম, সেই অ্যাভ্যালুয়েশন সিস্টেমের মধ্যে যখন আমরা চয়েস বেসড ক্রেডিট সিস্টেম নিয়ে আলোচনা করলাম, চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের পর আসছে আমাদের ভ্যারিয়েবলসগুলো, মেজারিং ভ্যারিয়েবল যেগুলো, এই ভ্যারিয়েবলগুলো কিন্তু রিসার্চ অ্যাপটিটিউডের মধ্যেও রয়েছে, অর্থাৎ ভ্যারিয়েবলগুলো যে মাপার যে পদ্ধতি, সেই পদ্ধতি কিন্তু এখানে এসেছে ভ্যারিয়েবল হিসেবে। তো মূল যে 4টি ভ্যারিয়েবল রয়েছে সেগুলি হলো নমিনাল স্কেল এবং অর্ডিনাল স্কেল, ইন্টারভ্যাল স্কেল এবং রেশিও স্কেল। তো এই সমস্ত স্কেলের মাধ্যমে কিন্তু আমরা অ্যাভ্যালুয়েশন করতে পারি। তো এগুলো একটু বিস্তারিত দেখো। প্রথমে রয়েছে নমিনাল স্কেল। তো নমিনাল স্কেলে কি বলা হচ্ছে, এখানে কিন্তু সেম একই রকম যে রিসার্চ অ্যাপটিটিউডের এই স্কেলগুলো ঠিক একই রকম হবে। এটার নমিনাল স্কেলের অর্থাৎ হলো গিয়ে লিস্টে নাম্বার দেয়া। ধরো আমরা কোথাও পিকনিক যাব এবং সেই পিকনিকে মোট 10 জন ছাত্রছাত্রী নিয়ে আমরা সেই পিকনিক যাব। তো 10 জনের যে লিস্ট করার সময় যে নাম 1 2 3 4 5 6 এরকম করে যে নাম 10 পর্যন্ত, তো প্রথমে যে 1 নম্বরে থাকবে সে কিন্তু বেশি সুযোগ সুবিধা পাবে না, 2 নম্বরে যে থাকবে সেও কিন্তু পাবে না, মানে সবারই কিন্তু একই রকম, কেউ এখানে বেশি মূল্য পাচ্ছে না, কেউ কম মূল্য পাচ্ছে না, যদিও শুধু এখানে সাজানোর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এই নমিনাল স্কেলটি। এরপরে আসছে কিন্তু অর্ডিনাল স্কেল। অর্ডিনাল স্কেলের কথা বলতে গেলে এখানে কিন্তু র্যাঙ্ক চলে আসছে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এইভাবে যে র্যাঙ্ক আসে। ধরো যে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের ক্লাসে যখন ফার্স্ট হতো, সেকেন্ড হতো, থার্ড হতো, তো তাদের কিন্তু র্যাঙ্ক দেওয়া হতো। ফার্স্ট অর্থাৎ ক্লাসের সব থেকে ভালো ছাত্র এবং সেকেন্ড অর্থাৎ দ্বিতীয়, কিন্তু তাদের মধ্যে শুধু ফার্স্ট সেকেন্ড র্যাঙ্কই শুধু দেওয়া হতো এবং তাদের মধ্যে দুজনের কিন্তু দূরত্ব সেম পরিষ্কার ঠিকঠাক বোঝা যেত না, কারণ যে ফার্স্ট হয়েছে সে তো হয়তো 96% পেয়েছে এবং যে সেকেন্ড হয়েছে সে হয়তো 93% পেয়েছে এবং যে থার্ড হয়েছে সে হয়তো 86% পেয়েছে। অর্থাৎ তাদের যে দূরত্ব রয়েছে সেই দূরত্ব কিন্তু সমান পরিমাণ হচ্ছে না, এলোমেলোভাবে হচ্ছে। দূরত্বটা কত দূর হবে সেই বিষয়টি কিন্তু এখানে আসছে না, এখানে শুধু র্যাঙ্কিং দিয়ে দেওয়া হচ্ছে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেখান থেকে নির্বাচন করা হচ্ছে। এরপর আসছে কিন্তু ইন্টারভ্যাল স্কেল। এই ইন্টারভ্যাল স্কেলের এখানে আসে র্যাঙ্ক এবং র্যাঙ্কের সঙ্গে কিন্তু পাশাপাশি দূরত্বও কিন্তু এখানে পরিষ্কার হয়ে ওঠে যে 1 নম্বরের থেকে 2 নম্বর ঠিক কতটুকু পরিমাণ বেশি হবে এবং 2 নম্বর থেকে 3 নম্বর ঠিক একই পরিমাণ কিন্তু বেশি হবে। অর্থাৎ ধরা যায় যদি তাপমাত্রার ব্যাপারটি যদি এখানে ধরো যে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি কিন্তু এবং 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেম, কিন্তু যতটুকু দূরত্ব হচ্ছে ততটুকুই কিন্তু তাপমাত্রা বাড়ছে, অর্থাৎ 1 থেকে 2 যাচ্ছে, 2 এর পরে 3 যাচ্ছে এবং মাত্রাটি একদম সেম থাকছে, অর্থাৎ র্যাঙ্কের সঙ্গে কিন্তু দূরত্ব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবং এখানে কিন্তু মাইনাসেও চলে যাচ্ছে আস্তে আস্তে, যেরকম -1 ডিগ্রি সেলসিয়াস এরকমভাবেও তাপমাত্রা যাচ্ছে। ধরো তাপমাত্রা এখানে উদাহরণ হিসেবে নিয়ে নেওয়া যায় ইন্টারভ্যাল স্কেলের এই জায়গায়। এরপর কিন্তু আসছে রেশিও স্কেল, যেটি টপ লেভেল এই স্কেলের মধ্যে। এই রেশিও স্কেলের মধ্যে কিন্তু থাকছে তোমার র্যাঙ্ক থাকবে এবং সমপরিমাণ দূরত্ব থাকবে এবং ট্রু থাকবে, 0 কিন্তু এখানে ট্রু হবে, এখানে মাইনাসের দিকে কখনোই কিন্তু যাবে না। যেরকম তুমি বাজারে গিয়ে কোনো কিছু মাইনাসে কোনো কিছু কিনতে পারবে না, ধরো আলু নিচ্ছ বাজার থেকে, তো -1 কিলো আলু কিন্তু তুমি নিতে পারবে না। তো এখানে রেশিও স্কেলের ক্ষেত্রে কিন্তু 0 যে থাকবে সেখানে কিন্তু ট্রু 0 পয়েন্ট কিন্তু এখানে হবে। এই পয়েন্টটি মনে রাখো, প্রশ্ন যখন আসে তখন এই পয়েন্টটির দ্বারাই কিন্তু আসে রেশিও স্কেলের এই জায়গায়। তো এরপর দেখো এখানে চার্ট করে দিয়ে দেওয়া আছে সুন্দরভাবে যে কোনটির বিষয়ে কী কী থাকবে। এখানে রয়েছে র্যাঙ্কিং, এরপর ইকুয়াল ডিস্টেন্স এবং ট্রু 0 পয়েন্ট কিন্তু এখানে রয়েছে।
তো প্রথমে যে নমিনাল স্কেল রয়েছে সেখানে কিন্তু র্যাঙ্কিংও থাকে না, ইকুয়াল ডিস্টেন্সও থাকে না, এবং ট্রু জিরো পয়েন্টও কিন্তু এখানে থাকে না, কোনো কিছুই থাকে না। এরপর আসছে অর্ডিনাল স্কেল। অর্ডিনাল স্কেলের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র র্যাঙ্কিং থাকে, এখানে ইকুয়াল ডিস্টেন্স থাকে না এবং ট্রু জিরো পয়েন্টও কিন্তু থাকে না। এরপর ইন্টারভেল স্কেল আসছে। ইন্টারভেল স্কেলের মধ্যে র্যাঙ্কিং এসে যায় এবং তার পাশাপাশি এসে যায় ইকুয়াল ডিস্টেন্স, এরপর ট্রু জিরো পয়েন্ট শুধু এখানে থাকে না। এরপর শেষে থাকছে রেশিও স্কেল। এই রেশিও স্কেলের মধ্যে কিন্তু তিনটি বর্তমান থাকে, যেরকম র্যাঙ্কিং থাকবে, এরপর থাকবে ইকুয়াল ডিস্টেন্স এবং সঙ্গে সঙ্গে ট্রু জিরো পয়েন্টও কিন্তু এখানে থাকবে। অর্থাৎ এখানে টোটাল যে তিনটি, সেই তিনটি এখানে বর্তমান থাকবে। পরবর্তী সময় যখন আমরা কোশ্চেন করব, কোশ্চেন করলে এই বিষয়টি তোমাদের কাছে আরও একদম পরিষ্কারভাবে পরিষ্কার হয়ে যাবে। তো অ্যাভ্যালুয়েশনের সিস্টেম যেটি এখানেই আজকে শেষ করা গেল। অ্যাভ্যালুয়েশনের যে পার্টটি এটি অনেকটাই বড় হয়ে গেল, কিন্তু একটি ভিডিওতেই এই অ্যাভ্যালুয়েশনের যে সিস্টেম, সেই অ্যাভ্যালুয়েশনের সিস্টেমটিকে কিন্তু কমপ্লিট করে দিয়ে দেওয়া হলো। তো এরপর যে সমস্ত টপিকগুলো রয়েছে আর বেশি নেই, আর একটা বা দুটো ভিডিও হবে, তারপরে টিচিং অ্যাপটিটিউড শেষ। এরপর আমরা ধীরে ধীরে রিসার্চ অ্যাপটিটিউডের দিকে যাব। তো আজকের ভিডিওতে এতটুকুই তোমাদেরকে বলার ছিল এবং এখানেই শেষ করছি আমাদের অ্যাভ্যালুয়েশন সিস্টেম। দেখা হচ্ছে তাহলে পরবর্তী সময়, পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সকলকেই অসংখ্য ধন্যবাদ।